নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে গল্পটি নিয়ে আসছে তার নাম শয়তান। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। আপনারা এতদিন ধরে যেভাবে আমার সঙ্গে রয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি আপনাদের সেই ভালোবাসা এই গল্পটির সময়ও থাকবে। শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি পাওয়া যায় না। আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল। তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য বললেও ভুল হবে না। তোমাদের কাছে সেই কথাই আজকে বলবো। বিশ্বাস করতে ইচ্ছে হয় করো, আর যদি বিশ্বাস করতে না ইচ্ছা করে করো না। আসলে বিশ্বাস না করলে দুঃখিতও হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিদেশি বহু শিকারীর গুলি হজম করে সে নাকি বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে আবার হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতেও দেখেছে, তাকে মানুষের ভাষায় কথা কইতেও শুনেছে। এমন লোকেরও অভাব নেই। বনের ভেতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করে, আর তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতর ঢুকত সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই কিন্তু চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভেতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের ওই ল্যাজহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের ল্যাজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে কোনো ভুল নেই। মানুষ খেকো বাঘেরা প্রায়শই চালাকি হয়। বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনি সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেলুম। বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পেছনে পেছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বেড়ালের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পেছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুষ্ট স্বরে একসাথে বলে উঠল, শয়তান। পর মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লুম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের তো আর সীমাই রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করে দিলে। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক দেখতে এলো শয়তানকে। অনেকে তার মৃতদেহের ওপরে কিল চল লাথি বৃষ্টি করে মনের ঝালও ঝেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলুম।
খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝড়ের রূপ নিয়ে। শহরে বসে তোমরা এই বুনো মোষের মতন ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পাহাড়ের আকাশ ভেদী চূড়া ধুলোর মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির ওপরে বারবার মাথা কোটবার চেষ্টা করতে লাগলো। আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর সমস্ত আলো কাঁপতে কাঁপতে একেবারে নিভে গেল। খানিক তফাতেই আমরা একখানা পুরনো বাংলো ছিল তার মধ্যে গিয়ে দাঁড়ালুম। ঝড়ের পরে এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অত্যন্ত 5 মাইল হবে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়। কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও তারা গ্রাহ্য করলে না। তার কারণ অবশ্য দুটো। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকতো, কারা নাকি তাকে খুন করেছিল। সেই থেকে এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব বিপদের জন্যই আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিলুম, তাই জ্বালালুম। ব্যাগের ভেতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি অবশিষ্ট ছিল। তার দ্বারা আমার, হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে আর কি। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলুম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরু ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ। বাঘের, ভাল্লুকের, শেয়াল কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনোটা তো মানুষের হাড় বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললুম, হরিশ, এখানেও আমরা কিন্তু নিরাপদ নই। যে কোনো মুহূর্তেই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে এনে রাখলুম। আকাশের অন্ধকারকে ছেঁদা করে জলধারা অবিশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুতের সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত। বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর একদমই পছন্দ করলে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে খানিকক্ষণ ধরে পরীক্ষা করলে। তারপর ওপরের দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না। কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কিসের পদধ্বনি শোনে। আমি তাকে ডাকলুম, সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হাঁ হাঁ করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বলে, টাইগার এমন করছে কেন? সে কি কিছু দেখছে? আমারও মনে ওই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না। বলছি, মস্ত ঘর,
আমার এই ছোট্ট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূরও হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের ওপরে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললুম, দেখো দেখো। টাইগার ঊর্ধ্ব মুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতন স্বরে কাঁদতে লাগলো। হরিশ বলল, কি কি দেখবো? ও ও ও ওই ছায়াটা কোথায়? ও ওই যে দেয়ালের ওপর দুলছে। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলুম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করলুম। বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানেরই বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছ ঘেঁষে বসে রইলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বলল, আবার কি হলো? কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো আগে জানতুম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না। খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারপাশে সব অদৃশ্য চোখ, আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। উফ, কি অস্বস্তি! এদের চোখ এড়াই কেমন করে? বলুন হরিশ, এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যিই পাগল হয়ে যাব। হরিশ বললে, কুলিদের বাজে কথা তোমার মনের ওপর কাজ করছে। তুমি শান্ত হও। এরকম পোড়ো বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে, কিন্তু ও কিচ্ছু নয়। কিন্তু টাইগারও অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বোঝেনি। টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিচিমিচি ভয় পেয়েছে। সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? আরে তুমি যে মানুষ। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বললে, কোনো জন্তুর পায়ের শব্দ। কিন্তু আমার মন বলল, কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিক ভাবের উদয় কখনো হয়নি। ভাগ্যে হরিশ আছে সঙ্গে, নইলে আমার যে কি দুর্দশাই হতো তা কে জানে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত্রির 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বলল, অনেক রাত হয়েছে, এসো এবার আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একলা খাও, আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে? হরিশ বলে, বন্দুক নাও, বাঘটা ভেতরেও আসতে পারে। খুব দীর্ঘ ও করুণ এক অস্বাভাবিক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বলল, বাদুর। তারপরেই দরজার চৌকটের উপরও দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারদিকে চক্রাকারে উঠতে লাগলো, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ক্রমাগত ডাকতে লাগলো, বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের ওপরে গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেইখানেই স্থির হয়ে রইল, একটা মূর্তিমান অভিশাপের মতন। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে ধুপ করে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে
মারা গেছে। হরিশ সব বিস্ময় বলল, সুরেন দেখো দেখো, ও সে কি দৃশ্য! যাকে আমরা স্বহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বয়ে এনেছে, যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গেছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার চোখ দুটো আগুনের গোলার মতো দাউ 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 করে জ্বলছে। সে চোখ যেন আমাদের ভস্ম করে দিতে চায়। বাইরে আবার বাঘের ডাক শুনতে পেলুম। শয়তান ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে। বাদুড় আর কালো বেড়ালকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটির ওপরে পড়ে গেলুম। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি, পাছে আবার শয়তানের সঙ্গে দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।